আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ক্লাসে। তো আজকে যেই ক্লাসটি নিব আবার সেটা হচ্ছে বাংলা সাহিত্য। তো আজকে বাংলা সাহিত্যের প্রথম ক্লাস। আজকে আমি বাংলা ব্যাকরণেরও একটি ক্লাস আপলোড করেছি। তো এটা হচ্ছে বাংলা সাহিত্যের, যেহেতু আমাদের কাছে সময় কম তাই আমাদেরকে একসাথে অনেকগুলো মানে বিষয় বা অনেকগুলো টপিক শেষ করতে হবে, তাই আমি আজকেই আবার আরেকটি ক্লাস আপলোড দিচ্ছি। তো আজকে আমরা পড়বো হচ্ছে বাংলা সাহিত্য। তো বাংলা সাহিত্যের যা হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয় তা হচ্ছে বাঙালি জাতির উৎপত্তি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাঙালি জাতি কোথা থেকে আসছে, বাঙালি জাতিটা কিভাবে তৈরি হলো। আচ্ছা, তো প্রথমে আমরা বাঙালি জাতি নিয়ে পড়বো। সেটা হচ্ছে আমি আগে এটা পড়ে রাখছিলাম, তো এই কারণে এটা অনেক বেশি আর কি মার্ক করা। তো যাই হোক, তো বাঙালি জাতিকে বলা হয়ে থাকে সংকর জাতি। বাঙালি জাতিকে কি বলা হয়? বাঙালি জাতিকে বলা হয় সংকর জাতি। আর সাধারণত স্থানীয় বাসিন্দাদের সাথে বহিরাগত জনগোষ্ঠীর শারীরিক ও সাংস্কৃতিক সংমিশ্রণেই আজকের এই বাঙালি জাতি গড়ে উঠেছে। তো আমরা কি বুঝতে পারলাম প্রথম লাইন পড়ে? সেটা হচ্ছে বাঙালি জাতি কোনো একটা নির্দিষ্ট জাতি না, অনেক জাতির সংমিশ্রণে একসাথে এই বাঙালি জাতি গড়ে উঠেছে। তাছাড়া বাঙালি জাতির জনগোষ্ঠীকে দুই ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে প্রাক আর্য বা অনার্য নরগোষ্ঠী, আর একটা হচ্ছে আর্য নরগোষ্ঠী। তো প্রাক আর্য বলতেই অনার্য বোঝানো হয়েছে, আর আরেকটা হচ্ছে আর্য নরগোষ্ঠী। একটা হচ্ছে প্রাক আর্য বা অনার্য নরগোষ্ঠী, আরেকটা হচ্ছে আর্য নরগোষ্ঠী। তো আর্য পূর্ব জনগোষ্ঠীকে মূলত আবার চারটা ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, ভোটচিনীয়। কি সেটা হচ্ছে নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, ভোটচিনীয়। প্রায় ৫,০০০ বছর পূর্বে ইন্দোচীন থেকে অস্ট্রিক জাতি বাংলায় প্রবেশ করে নেগ্রিটোদের পরাজিত করেছে। তো কি করেছে? ৫,০০০ বছর পূর্বে, এটা ইম্পর্টেন্ট, ৫,০০০ বছর পূর্বে ইন্দোচীন থেকে অস্ট্রিক জাতি, এই অস্ট্রিক জাতি বাংলায় আগে থেকে যেই নেগ্রিটো জাতি ছিল তাদেরকে এসে তারা পরাজিত করে। সমসাময়িক কালে খাইবার গিরিপথ দিয়ে, কোন রাস্তা দিয়ে? খাইবার গিরিপথ দিয়ে তারা সমসাময়িক কালে খাইবার গিরিপথ দিয়ে দ্রাবিড় জাতি আবার হচ্ছে ওই টাইমে বাংলায় অস্ট্রিক জাতিকে এসে গ্রাস করে। এই যে অস্ট্রিক জাতি কি করেছে? ফার্স্টে নেগ্রিটো জাতিকে হচ্ছে এসে পরাজিত করে, তারপরে এই অস্ট্রিক জাতিকে আবার দ্রাবিড় জাতি সভ্যতায় উন্নতর হওয়ার ফলে এসে তারা তাদের ওপর একটা প্রভাব বিস্তার করে। এরপরে অস্ট্রিক আর দ্রাবিড় জাতির একসাথে একটা সংমিশ্রণ ঘটে। অস্ট্রিক এবং দ্রাবিড় জাতির একসাথে একটা সংমিশ্রণ ঘটে, যার ফলে এই আর্যপূর্ব বাঙালি জাতি গড়ে ওঠে। এটা হচ্ছে ৫,০০০ বছর পূর্ব থেকে এই ঘটনাটা হচ্ছে ঘটে আসছে। প্রথমে কি হয়েছে আমরা একটু রিভিউ করি। সেটা হচ্ছে ৫,০০০ বছর পূর্বে ইন্দোচীন থেকে অস্ট্রিক জাতি আসে হচ্ছে বাংলায়। তারা প্রথমেই এখানে বিদ্যমান নেগ্রিটো জাতিকে পরাজিত করে। এরপর খাইবার গিরিপথ দিয়ে বাংলায় আসে হচ্ছে দ্রাবিড় জাতি আবার সভ্যতায় তারা অস্ট্রিক জাতির থেকে উন্নতর হওয়ার ফলে তারা অস্ট্রিক জাতিকে গ্রাস করে ফেলে, তাদের উপর একটা প্রভাব বিস্তার করে। এর ফলে দ্রাবিড় আর অস্ট্রিক জাতির সংমিশ্রণে আর্যপূর্ব বাঙালি জাতি গড়ে ওঠে। এরপরে খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দে আফগানিস্তানের খাইবার গিরিপথ, এটা আমরা আগেও পড়েছি, খাইবার গিরিপথ দিয়ে ককেশীয় অঞ্চলের শ্বেতকায় আর্য গোষ্ঠী ভারতবর্ষে প্রবেশ করে। খ্রিস্টপূর্ব প্রথম শতকে আর্যরা বাংলায় প্রবেশ করে। এটা ইম্পর্টেন্ট, কবে আর্যরা বাংলায় প্রবেশ করে। এতক্ষণ কিন্তু আমরা কথা বলছিলাম আর্য পূর্ব বাঙালি জাতিকে নিয়ে।
তো এখন যারা আর্য তারা প্রথম শতকে বাংলায় প্রবেশ করে। খ্রিস্টপূর্ব 1500 অব্দে আফগানিস্তানের খাইবার গিরিপথ দিয়ে ককেশীয় অঞ্চলে শ্বেতকায় আর্য গোষ্ঠী প্রথমে ভারতবর্ষে আসে এবং ভারতবর্ষ থেকে পরে প্রথম শতকে তারা বাংলায় প্রবেশ করে। তো সে সময়ে বাংলায় বসবাস করত অন্তঃ সম্প্রদায়ের লোক, যারা সভ্যতায় ছিল অনেক পিছিয়ে। তো এরা আবার অস্ট্রিক জাতি নামে পরিচিত, মানে অস্ট্রিক জাতি সভ্যতায় পিছিয়ে ছিল। আর্য জাতি এসে অস্ট্রিক বা অনার্যদের তুলনায় তারা সভ্যতায় উন্নতর ছিল, তাই তারা আবার অস্ট্রিকের ওপর একটা প্রভাব বিস্তার করে এবং বাংলাকে দখল করে নেয়। তাহলে ফাইনালি অনার্য জাতিদেরকে আর্য জাতি এসে দখল করে নেয়। এভাবে আর্য আর অনার্যর আদিম অধিবাসীদের একটা সংমিশ্রণ ঘটে। এভাবেই মিশ্র একটা জাতি সৃষ্টি হয়, যা পরবর্তীতে বাঙালি নামে পরিচিত। তো আমরা এখানে কি বুঝলাম, যে বাঙালি যে কোনো একটা জাতি না, বরং অনেকগুলো জাতির একসাথে সংমিশ্রণের ফলে তৈরি হয়েছে। প্রথমে অনার্য জাতি নেগ্রিটোরাদেরকে বাংলায় এসে দ্রাবিড় জাতি, তাদেরকে বাংলায় এসে দ্রাবিড় জাতি কি করে, গ্রাস করে। এরপর আবার অস্ট্রিক জাতি প্রথমে নেগ্রিটোকে অস্ট্রিক জাতি এসে গ্রাস করে এবং অস্ট্রিক জাতিকে পরে আবার দ্রাবিড় জাতি এসে তাদের মধ্যে একটা সংমিশ্রণ ঘটে এবং এভাবেই আর্য পূর্ব বাঙালিরা ছিল। এবং তারপরে 1500 অব্দে আফগানিস্তানের খাইবার গিরিপথ দিয়ে ভারতবর্ষে আর্য জাতি প্রবেশ করে এবং তারা বাংলায় আসে প্রথম শতকে। এবং প্রথম শতকে আসার পর তারা অস্ট্রিক জাতি যে ছিল, সেই অস্ট্রিক এবং দ্রাবিড় জাতির যে একটা সংমিশ্রণ ছিল, তারা তুলনামূলকভাবে সভ্যতায় পিছিয়ে ছিল, তাই তারা আর্য জাতি এসে তাদেরকে গ্রাস করে নতুন বাঙালি আরেকটি জাতি তৈরি করে। তো কিছু কোশ্চেন সলভ করি। বাঙালি জাতির গঠন কিরূপ? শঙ্কর মানেই মিশ্র, তাই শঙ্কর, এটা আমরা প্রথমেই পড়েছিলাম। আর্য ভাষাগোষ্ঠী ভারতবর্ষে প্রবেশ করে কবে? ভারতবর্ষের কথা বলা হয়েছে, বাংলার কথা বলা হয়নি, তাই হবে 1500 অব্দে। আর্যরা বাংলায় প্রবেশ করেছে খ্রিস্টপূর্ব প্রথম শতকে। এরপর কোন কোন প্রাচীন গ্রন্থে বঙ্গ কথাটির উল্লেখ রয়েছে? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে দেওয়া হয়েছে, সেটা ঋগ্বেদ, মহাভারত আর মৎস্য পুরাণ। বঙ্গ শব্দটির উল্লেখ রয়েছে ঋগ্বেদ, মহাভারত এবং মৎস্যপুরাণ গ্রন্থে। তো এরপর যে কোশ্চেনটা রয়েছে সেটা বিভিন্ন জনপদ কখন একক নামে ঐক্য লাভ করে? খ্রিস্টের জন্মের পর থেকে 700 বছর পর্যন্ত বাংলায় বিভিন্ন জনপদে বিভক্ত ছিল। প্রথমে গৌড়ের রাজা শশাঙ্ক এবং পরবর্তীতে পাল আমলের রাজারা সকল জনপদকে একসাথে করে। তো সকল জনপদকে একসাথে প্রথমে করেছে গৌড়ের রাজা শশাঙ্ক, এরপর পাল আমলের রাজারা সব জনপদকে একসাথে করেছে। সম্রাট আকবর অখণ্ড সত্তার নাম দেন সুবা বাংলা, মানে সব জনপদকে একসাথে করেছে। তারপরে আসে বাংলা ভাষার উদ্ভব এবং বিকাশ। তো আমরা এতক্ষণ জানলাম যে বাংলা জাতি কিভাবে আসছে, এখন আমরা জানবো বাংলা ভাষা কিভাবে আসলো। তো প্রথমেই বাংলার আদিম যে আদিবাসীগণ, তারা প্রথম থেকেই কিন্তু বাংলায় কথা বলতো না। প্রাচীন ভারতের আর্য ভাষাগোষ্ঠীর অন্যতম ভাষা হিসেবে বাংলা বিবর্তিত হয়ে প্রাক আর্য যুগের অস্ট্রিক ও দ্রাবিড় ভাষার সাথে বাংলার কোনো সংশ্লিষ্টতা নাই। তাহলে যেহেতু বাংলায় তারা কথা বলতো না, তাহলে আমাদের বাংলার আদিম যারা অধিবাসী ছিল তারা কথা বলতে অস্ট্রিক ভাষায়। অবজেক্টিভ আসতে পারে যে বাংলার আদিম অধিবাসীদের ভাষা কি ছিল, সেটা হবে অস্ট্রিক ভাষা।
অনার্যদের তাড়িয়ে আর্যরা এদেশে আসে, এটা আমরা আগেই পড়লাম। তো আর্য ভাষা হতে বিবর্তনের মাধ্যমে ক্রমে ক্রমে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। এটা আসলে একেবারে আসে নাই, বাংলা ভাষাটা ক্রমে ক্রমে পরিবর্তন হয়ে হয়ে আসছে। যেহেতু বাঙালি জাতি একটা সংকর জাতি, তেমনি বাংলা ভাষাও সংকরায়নের মাধ্যমেই সৃষ্টি হয়েছে, মানে এই যে আস্তে আস্তে মিশ্র হয়ে পরিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছে। তো হিন্দু ধর্মের যে পবিত্র গ্রন্থ বেদ, বেদের ভাষা হচ্ছে বৈদিক ভাষা আছে, এটা অবজেক্টিভ আসতে পারে। হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ হচ্ছে বেদ, বেদের ভাষা হচ্ছে বৈদিক ভাষা। দেবদেবীর পূজা ও বৈদিক যজ্ঞকাজে ব্যবহার করা হতো এ ভাষা। কালক্রমে উচ্চারণের অপপ্রয়োগ, বিকৃতি এবং স্থানীয় শব্দাবলীর সংযোজনের কারণে কৌলিন্য হারিয়ে ক্রমেই অপ্রচলিত হতে থাকে। আস্তে আস্তে এই ভাষাটা হারিয়ে যায়। খ্রিস্টপূর্ব 7ম শতকে বিখ্যাত বৈয়াকরণিক, আচ্ছা পাণিনি হচ্ছে একজন বিখ্যাত বৈয়াকরণিক, তো উনি হচ্ছে বৈদিক ভাষার একটা সংস্কার সাধন করেন। আচ্ছা এখানে আসতে পারে যে পাণিনিকে, সেটা অপশনে অনেক কিছু থাকতে পারে, ভাষাবিদ থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, আমাদের দিতে হবে বৈয়াকরণী। তো তিনি হচ্ছে এই সংস্কৃত ভাষার একটা নির্দিষ্ট সূত্র প্রদান করেন এবং এই সংস্কার যে ভাষার যে এই বৈদিক ভাষার যে সংস্কার করা হয় আলহামদুলিল্লাহ, তো এই বৈদিক ভাষার যে একটা সংস্কার করা হয় এটাকেই আমরা পরবর্তীতে সংস্কৃত ভাষা নামে চিনি। বৈদিক ভাষার যে সংস্করণ এটাকেই কিন্তু আমরা সংস্কৃত ভাষা হিসেবে চিনি। এছাড়া আজকে আমরা বাংলা ব্যাকরণে সংস্কৃত বা তৎসম ভাষা সম্পর্কে পড়েছি। তো সংস্কৃত ভাষা সাধারণত মানুষের মুখের ভাষা ছিল না, এই ভাষাটা হচ্ছে ব্রাহ্মণ পণ্ডিতেরা ব্যবহার করতেন। কারা ব্যবহার করতেন? মুখের ভাষা ছিল না, এটা ব্রাহ্মণ পণ্ডিতেরা ব্যবহার করতেন। সাধারণত মানুষের মুখের ভাষা ছিল হচ্ছে প্রাকৃত ভাষা। কোনটা? আমরা কিন্তু বাংলা ব্যাকরণে আজকে প্রাকৃত ভাষাও পড়েছি। যারা যারা আমার ব্যাকরণ ক্লাসটি আজকে দেখো নাই তারা এই মেহেরিনস ক্লাসেসের ফেসবুক পেজে আপলোড দেওয়া আছে আমার বাংলা ব্যাকরণের প্রথম ক্লাসটা, তারা কষ্ট করে একটু দেখে নিও। তখন আমি প্রাকৃত ভাষা বলেছি যে প্রথমে সংস্কৃত ভাষা এবং তারপরে এটা প্রাকৃত এবং তারপরে তদ্ভবের রূপ নিয়েছে। তো যেটা বলতেছিলাম এখানে সেটা হচ্ছে তখন মানুষ সংস্কৃত ভাষাটা আসলে পণ্ডিতেরা তাদের ওই যে নানা রকম সাহিত্যকর্মের ক্ষেত্রে ব্যবহার করত, কিন্তু প্রাকৃত ভাষা ছিল হচ্ছে মানুষের মুখের ভাষা। প্রাকৃত মানেই হচ্ছে স্বাভাবিক, তো এটা মনে রাখতে হবে। প্রাকৃত মানে কি অবজেক্টিভ আসতে পারে, প্রাকৃত মানে হচ্ছে স্বাভাবিক। পরবর্তীতে প্রাকৃত ভাষা থেকে পালি এবং অপ্রভ্রংশ নামক দুইটি ভাষার উদ্ভব ঘটে। তো আমরা কি জানলাম? আমরা জানলাম যে প্রাকৃত ভাষা থেকে পালি এবং অপ্রভ্রংশ নামে দুইটা ভাষার উদ্ভব ঘটে এবং সাধু ভাষা থেকে ভ্রষ্ট কিংবা বিকৃতভাবে উচ্চারিত শব্দই হচ্ছে অপ্রভ্রংশ। সাধু ভাষার একটা বিকৃত রূপকে কি বলা হচ্ছে এখানে? সাধু ভাষার একটা বিকৃত রূপকে বলা হচ্ছে অপ্রভ্রংশ ভাষা। বৈয়াকরণ, আরেকজন বৈয়াকরণের নাম জানলাম, তিনি হচ্ছেন পতঞ্জলি। পতঞ্জলির মতে বিশেষ ভাষার বিচ্যুত বা বিকৃত ভাবে হচ্ছে অপ্রভ্রংশ। এটা আসতে পারে যে বিশেষ ভাষার বিচ্যুত বা বিকৃত ভাবে অপ্রভ্রংশ, এটা কে বলছে? তখন হচ্ছে অপশনে অনেক অপশন থাকবে, তো আমাদের কি দাগাইতে হবে সেটা হচ্ছে বৈয়াকরণ পতঞ্জলি। তো ষষ্ঠ থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত এই অপ্রভ্রংশের একটা বিস্তারকালকে ধরা হয়, মানে ষষ্ঠ থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত ধরা হয় যে এই অপ্রভ্রংশের বিস্তারকাল। এই বাংলা ভাষা অপ্রভ্রংশের নিকট ঋণী। তো বাংলা ভাষা কার নিকট ঋণী? বাংলা ভাষা অপ্রভ্রংশের নিকট ঋণী। প্রাকৃত ভাষার প্রকারভেদ ঘটলেও সাধারণ মানুষের মুখের ভাষা প্রাকৃতই থেকে গেল। তো এই যে প্রাকৃতর যে দুইটা আমরা ধারা দেখলাম সেটা হচ্ছে পালি আর অপ্রভ্রংশ, কিন্তু মানুষের মুখের ভাষাটা আসলে প্রাকৃতই রয়ে গেল। পরবর্তীতে এই প্রাকৃত ভাষাই ভারতের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক কথার প্রভাবে কথ্য ভাষার উচ্চারণে ভিন্নতা অনুসারে ভিন্ন ভিন্ন রূপ গ্রহণ করলো। আবার এই প্রাকৃত ভাষাই মানুষের মুখের কারণে একটা প্রাকৃত থেকে নানা ভিন্নতায় কালক্রমে এটা হচ্ছে বাংলা ভাষায় রূপ নিল। তাহলে আমরা জানলাম বাংলা ভাষা প্রথমে অস্ট্রিক ভাষা ছিল, আমাদের আদিমদের ভাষা অস্ট্রিক ছিল। এরপর যে বেদ ভাষা, এটার একটা সংস্কার করলেন হচ্ছে পাণিনি, এবং পাণিনি এটা সংস্কার করার পরে
এইটা সংস্কৃত ভাষাটা হচ্ছে পণ্ডিতরা ব্যবহার করতো, আর মুখের ভাষা ছিল হচ্ছে প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষার আবার দুইটা অংশ, সেটা কি, সেটা হচ্ছে অপ্রভংশ এবং পালি। তারপরে তারপরে অপ্রভংশটা যে বাংলার নিকট ঋণী, এবং অপ্রভংশ যতই যাই হোক, অপ্রভংশ হচ্ছে মানুষের মুখের ভাষা হয়ে উঠতে পারে নাই। প্রাকৃত ভাষাটাই হচ্ছে বিভিন্ন অঞ্চলের প্রভাবে বাংলা ভাষায় রূপান্তর গ্রহণ করলো। তো এইখানে কিছু কোশ্চেন আছে, এটা আমরা সলভ করব। বাংলা ভাষার মূল উৎস কি? বাংলা ভাষার মূল উৎস হচ্ছে প্রাকৃত ভাষা। বাংলা ভাষার আমরা কি পড়ছি একটু আগে, প্রাকৃত ভাষাটাই কিন্তু মানুষের মুখের ভাষা ছিল। তো বাংলা ভাষার মূল উৎস হচ্ছে প্রাকৃত ভাষা। ইন্দো ইউরোপীয় ভাষা কাকে বলে? আচ্ছা, পৃথিবীর সমস্ত ভাষাকে কয়েকটা ভাষা বৃক্ষ বা ভাষা স্তরে ভাগ করা হয়েছে। এই ভাষা বৃক্ষর মূল ভাষার একটা হচ্ছে ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয়, এই নামটা আসলে কাল্পনিকভাবে রাখা হয়। তো ভারতবর্ষে অর্থাৎ ভারত উপমহাদেশ থেকে ইউরোপ পর্যন্ত মধ্যবর্তী সব ভাষাকে এই ভাষা বংশের অন্তর্ভুক্ত করা হয়। একটা হচ্ছে ইন্দো ইউরোপীয়, আর এটা বাদে যত ভাষা আছে সব হচ্ছে ইন্দো 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 ইরানীয়। সরি, আমি এটা দিয়ে ভালো আসলে লিখতে পারি না। ইন্দো ইরানীয়, একটা হচ্ছে ইন্দো ইউরোপীয়, আর একটা হচ্ছে ইন্দো ইরানীয়। তো এই খ্রিস্টপূর্ব 5000 বছর পূর্বে ইউরোপ ও মধ্য এশিয়ার ইন্দো ইউরোপীয় মূল ভাষার উদ্ভব ঘটে বলে জানা যায়। আচ্ছা, 5000 বছর আগেই এইটার উদ্ভব ঘটছে, এটা জানতে পারলাম। ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শাখা কয়টি? তো ইন্দো ইউরোপীয় যে ভাষা পড়লাম, এটার ভাষা বংশের শাখা আবার দুইটি, সেটা হচ্ছে কেন্তম, শতম। একটা হচ্ছে কেন্তম আর একটা হচ্ছে শতম। এই দুটি শাখার উপশাখা আবার হচ্ছে 8টা, যথা একটা হচ্ছে গ্রিক, আচ্ছা, কেন্তম শতমের দুইটা শাখার অনেকগুলো উপশাখা, 8টা, সেটা হচ্ছে গ্রিক, ইতালিক, কেল্টিক, জার্মানিক, আর্য। আর এটা হচ্ছে বাল্টো, স্লাভিক, আর্মেনীয়, আলবেনীয়। এই প্রথম চারটা হচ্ছে কেন্তম, এবং শেষের চারটা হচ্ছে শতম শাখা। প্রথম চারটা হচ্ছে কেন্তম এবং শেষের চারটা হচ্ছে শতম শাখার অন্তর্ভুক্ত। ইউরোপীয় ভাষাগুলোকে কেন্তম ও আর্য ভাষাগুলোকে শতম শাখার ধরা হয়। মানে ইন্দো ইউরোপীয় যে ভাষাগুলো, এটাকে কেন্তম শাখা ধরা হয়, আর আর্য বা ইন্দো ইরানীয় যে ভাষা, সেটাকে শতম শাখা ধরা হয়। বাংলা ভাষা উদ্ভব ইন্দো ইউরোপীয় ভাষার শতম শাখা থেকে। আচ্ছা, এটা হচ্ছে বাংলা ভাষার উদ্ভব। বাংলা ভাষার উদ্ভব হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষার শতম শাখার থেকে। আচ্ছা, এটা মনে রাখতে হবে, এটা অবজেক্টিভে আসতে পারে, এখানে একটু প্রবলেমও আছে। আচ্ছা, যাই হোক, নেক্সটটা যাই। অপ্রভংশ, যেখানে আমরা মানে একটু সমস্যা ফিল করবো, এটা দাগায় রাখবো, এটা আমরা পরে সলভ করব বা আরো বই ঘেটে দেখব। আচ্ছা, যাই হোক, অপ্রভংশ কি? সাধু ভাষা থেকে ভ্রষ্ট কিংবা বিকৃতভাবে উচ্চারিত শব্দই অপ্রভংশ। এটা আমরা একটু আগেও পড়ছি। বৈয়াকরণ পতঞ্জলির মতে বিশেষ ভাষার বিচ্যুত বা বিকৃত ভাবে হচ্ছে অপ্রভংশ, এটা আমরা পড়ছি। আর 6ষ্ঠ থেকে দ্বাদশ শতাব্দীতে এটা হচ্ছে বিস্তারকাল, আর এটা হচ্ছে বাংলার নিকট ঋণী একটা ভাষা। সংস্কৃত ভাষা কি? এটাও আমরা পড়ছি যে হিন্দু ধর্মের বেদ ভাষা থেকে বৈদিক ভাষা, এবং এটার একটা সংস্করণ করেন হচ্ছে পাণিনি, এবং তারপরে এটা হচ্ছে সংস্কৃত ভাষায় রূপ লাভ করে। আচ্ছা, বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল হচ্ছে 7ম থেকে দ্বাদশ, এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 10ম থেকে চতুর্দশ। এটা অবজেক্টিভ আসতে পারে, মনে রাখতে হবে। সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 7ম থেকে দ্বাদশ। আর এটা হচ্ছে ইয়ের মধ্যে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মধ্যে 10ম থেকে চতুর্দশ। বর্তমানে পৃথিবীতে প্রচলিত ভাষা প্রায় 3500। আচ্ছা, ঋদেগ সম্পর্কে কি জানো? ঋদেগ ইন্দো ইউরোপীয় ভাষার রচিত প্রাচীনতম গ্রন্থগুলোর অন্যতম। আচ্ছা, এটি ইন্দো ইউরোপীয় ভাষার প্রাচীন একটা গ্রন্থ, আর এই প্রাচীন ভারতীয় বৈদিক সংস্কৃত স্তন সংকলন। এর রচয়িতা হচ্ছে 378 জন। ঋদেগের রচয়িতা হচ্ছে 378
78 জন, আর হচ্ছে যার মধ্যে 350 জন হচ্ছে ছেলে আর 28 জন হচ্ছে মেয়ে, অর্থাৎ ঋষি এবং ঋষিকা। এটি 7টি মৌলিক ছন্দ, 40টি মিশ্র ছন্দে রচিত। আচ্ছা, এর সংকলক হচ্ছে পরাশপুত্র কৃষ্ণ দ্বৈপায়ন। পরাশপুত্র, এটা মনে রাখতে হবে, অবজেক্টিভ আসতে পারে। পরাশপুত্র কৃষ্ণ দ্বৈপায়ন, পরাশপুত্র কৃষ্ণ দ্বৈপায়ন। তারপরে হচ্ছে পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমি হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো এশীয় প্রভৃতি ভাষা পরিবারে ভাগ করা হয়ে থাকে। ইংরেজি, জার্মান, ফরাসি, হিস্পানি, রুশ, পর্তুগিজ, ফার্সি, হিন্দি, উর্দু, নেপালি, সিংহলি প্রভৃতি ভাষার মতো বাংলা ভাষাও ইন্দো ইউরোপীয় শতম শাখা থেকে আসছে, এটা আমরা আগেই পড়ছি। এবং বাংলার পাশাপাশি কোন কোন ভাষা আছে? ইংরেজ, জার্মান, ফরাসি, রুশ, পর্তুগিজ, ফার্সি, হিন্দি, উর্দু। তো এই পরিবারে, আচ্ছা, আমরা এই যে ইংরেজি ভাষায়, বাংলা ভাষায় কি কি ইংরেজি ভাষার আগমন, কোন কোন শব্দ আছে, এটা আমরা বাংলা ব্যাকরণ ক্লাসে আজকে পড়েছি। এটা কিন্তু এটার সাথে রিলেটেড। এই যে ইংরেজি, জার্মান, রুশ, এগুলো কিন্তু বাংলা ভাষার অন্তর্গত। তো কারণ এগুলো হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে এসেছে। তো ভাষা বহু বিবর্তনের মধ্যে দিয়ে বাংলা ভাষার একটা পরিণত রূপ আসছে, সেটা হচ্ছে বিবর্তনের স্তরগুলা দেখে। প্রথমে হচ্ছে ইন্দো ইউরোপীয় থেকে ইন্দো ইরানীয়তে গেছে, তারপরে ভারতীয়, আর্য, তারপরে প্রাকৃত, তারপরে বাংলা। আচ্ছা, এই ছকটা মনে রাখা খুবই 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 ইম্পর্টেন্ট, কারণ এই ছক থেকেই প্রশ্ন আসে যে বাংলা যে ভাষার বিবর্তন, এটার প্রথম স্তর হচ্ছে ইন্দো ইউরোপীয়, তারপর ইন্দো ইরানীয়, তারপর হচ্ছে ভারতীয়, আর্য, তারপরে প্রাকৃত, এবং প্রাকৃত থেকে অবশেষে বাংলায় আসছে। আনুমানিক 1000 বছর পূর্বে ভারতীয় প্রাকৃত ভাষা থেকে এই বাংলা ভাষার জন্ম হয়েছে। মানে এই প্রাকৃত থেকে 1000 বছর পূর্বে এই প্রাকৃত থেকে বাংলায় আসছে। বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। আচ্ছা, চর্যাপদ নিয়ে আমি বিস্তারিত আরেকটা ক্লাস দিব, তো এটা আমরা পরে পড়বো, সমস্যা নাই। তো আজকে আমরা যা জানলাম সেটা হচ্ছে বাংলা ভাষার এবং বাংলা জাতির উদ্ভব। এটা নিয়ে আমাদের কিছু অবজেক্টিভ আছে, এই অবজেক্টিভগুলো আমরা সলভ করে ফেলি, তাহলে আমাদের আজকের ক্লাস মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো সেটা হচ্ছে ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলোর আদিম উৎস কি? ঠিক আছে, আদিম উৎস কি কি আছে? মূল আর্য ভাষা, বৈদিক ভাষা, অনার্য ভাষা, সংস্কৃত। আচ্ছা, সংস্কৃত পরে আসছে, তার আগে আসছে হচ্ছে বেদ, বেদের পরে আসছে সংস্কৃত। আর্য আসছে, প্রথমে আসছে অনার্য, অনার্যর পরে অনার্য থেকে হয়েছে আর্য, আর্য থেকে হয়েছে হচ্ছে বেদ, বেদ থেকে আসছে সংস্কৃত। তাহলে কি বলা হয়েছে? আদিম। আদিম মানে সবচেয়ে পুরাতন, সেটা হচ্ছে অনার্য ভাষা। ঠিক আছে, তো বাংলা আদিম জনগোষ্ঠীর ভাষা কি, বা বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল? আচ্ছা, এটা কিন্তু আমরা পড়ছি, এটা কিন্তু আমরা পড়েছি। সেটা কি পড়লাম? বাংলার, এই যে বাংলার আদিম জনগোষ্ঠী ছিল অস্ট্রিক ভাষার। তো বাংলার আদিম জনগোষ্ঠী কি ভাষার ছিল? অস্ট্রিক। প্রাচীন ভারতীয় আর্য ভাষা চিহ্নিত করো। এই যে আর্যর মধ্যে কিন্তু এই যে প্রাচীন সময়ে আর্যতে প্রথমেই কিন্তু বৈদিক ভাষা বা বেদ ভাষার কথা বলা হয়েছে। আর এই পালি ভাষা কিন্তু অপ্রভ্রংশ, আর পালি কিন্তু পরে সংস্কৃতর থেকে দুইটা শাখা হয়েছে প্রাকৃতর থেকে। আচ্ছা, যাই হোক, বেদের ভাষাকে কি বলা হয়? বেদের ভাষাকে বলা হয় বৈদিক ভাষা। এটা পারি ভারতীয় ভাষার নিদর্শন যে গ্রন্থে পাওয়া যায়। ওই যে আমরা ঋদ্বেগ পড়ছি কিন্তু, এই যে এটা হচ্ছে আচ্ছা, যাই হোক, ভারতীয় ভাষার নিদর্শন পাওয়া গেছে। আর কিন্তু ইন্দো ইউরোপীয় ভাষা বা বঙ্গ নামের উল্লেখ ছিল হচ্ছে মহাভারত, তারপরে হচ্ছে চর্যাপদ, এগুলোতে কিন্তু বাংলা ভাষার ছিল, কিন্তু ভারতীয় ভাষার যে নিদর্শন সেটা ছিল ঋদেগ থেকে। তো বাংলা ভাষার খুবই বিবেচনা করে আসলে উত্তর দিতে হবে। আমরা যদি একটু ভাবে মানে অন্য মানুষকে হই বা চিন্তা করি, আরে বাংলা ভাষায় তো পড়ছিলাম যে মহাভারত বা রামায়ণ, তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। আগে কোশ্চেনটা বিশ্লেষণ করতে হবে, সেটা হচ্ছে ভারতীয়র কথা বলা হয়েছে এখানে, ভারতীয় ভাষার নিদর্শনের কথা, তাহলে হবে ঋদেগ। কোন ভাষার উৎপত্তি হয়েছে যেখান থেকে বাংলা ভাষা, আচ্ছা, বাংলা ভাষার উৎপত্তি হয়েছে যেখান থেকে বাংলা ভাষার কোনো
মূল ভাষার অন্তর্গত। আচ্ছা, বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত? সেটা হচ্ছে আমরা আগেই পড়ছি, বাংলা ভাষা হচ্ছে ইন্দো ইউরোপীয়র কিন্তু শতম শাখার অন্তর্গত। তো ইন্দো ইউরোপীয় মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত ভাষা কোনটি? বাংলা। আচ্ছা, ইন্দো ইউরোপীয়র কথা বললেই হবে বাংলা। আচ্ছা, ইন্দো ইউরোপীয় ভাষার কয়টি শাখা? কেন্তম আর শতম, 2টি শাখা। প্রাকৃত শব্দটি মানে কি? এই যে প্রাকৃত শব্দ মানে কিন্তু স্বাভাবিক, এটা কিন্তু আমরা পড়ে আসছি ওপরে। বাংলা ভাষার মূল উৎস কোনটি? বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কি? এই যে প্রাকৃত থেকে বাংলা ভাষা আসছে। বাংলা ভাষার আদি রূপ কোনটা? আদি রূপ হচ্ছে প্রাকৃত। আচ্ছা, বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত কোন ভাষা থেকে? বা বাংলা ভাষার জন্ম কোন ভাষা থেকে? প্রাকৃত ভাষা থেকে। বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে। এ মতের প্রবক্তা কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে এটা হচ্ছে মাগধী প্রাকৃত থেকে। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে এটা হচ্ছে গৌড়ীয় থেকে, গৌড়ীয় অপ্রভংশ থেকে। আর হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে মাগধী প্রাকৃত থেকে। এটা একটা ইম্পর্টেন্ট, এটা আগে পড়া হয় না, এটা আমরা নতুন জানলাম। তারপর হচ্ছে বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে? বাংলা ভাষা এসেছে গৌড়ীয় প্রাকৃত ভাষা থেকে। এটা হচ্ছে গৌড়ীয় প্রাকৃতর কথা কে বলছে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছে। আর মাগধী প্রাকৃতর কথা বলছে হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত? গৌড়ীয়। আর মাগধীর কথা বলছে কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এটা মনে রাখতে হবে, কনফিউজড হওয়া যাবে না। কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ডক্টর মোহাম্মদ ঠিক আছে। এই যে অপ্রভংশ থাকলে কিন্তু এখানে আবার গৌড়ীয় অপ্রভংশ দিতে হবে, আর প্রাকৃত থাকলে গৌড়ীয় প্রাকৃত। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? সেটা হচ্ছে বঙ্গ কামরূপী। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? আচ্ছা, এখানে একটা কনফিউজডের হওয়ার একটা জায়গা আছে, কারণ এখানে ইন্দো ইউরোপীয় কিন্তু দেওয়া আছে, আবার ভারতীয় আর্যও দেওয়া আছে। তো যদি এটা বঙ্গ কামরূপী হচ্ছে একটা ভাষার সর্বপ্রথম স্তর, এখান থেকে বঙ্গ কামরূপের আবার 2টা অংশ বেরিয়েছে, হচ্ছে ইন্দো ইউরোপীয়, ইন্দো ইরানীয়, তারপরে এর আবার কেন্তম শতম। তো এইভাবেই যদি কোন ভাষা থেকে ভাষার জন্মের কথা বলা হইলে সেটা অবশ্যই বঙ্গ কামরূপ থাকলে বঙ্গ কামরূপী দিতে হবে। অপ্রভংশ কথাটির অর্থ কি ছিল? এটা মানে হচ্ছে বিকৃত। হ্যাঁ। বাংলা ভাষা ও সাহিত্য কার কার কাছে অপ্রভংশের কাছে ঋণী? আচ্ছা, বাংলা ভাষার উদ্ভব হয় কবে? 7ম শতাব্দীতে। আচ্ছা, বাংলা ভাষার উদ্ভব, এটা আমারও প্রবলেম ছিল যে আমি দাগায় রাখছি, কারণ এটা বাংলা ভাষার যে মেন উদ্ভব এটা 7ম খ্রিস্টাব্দে। এটা কার মতে? এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে মনে হয় 7ম খ্রিস্টাব্দে। আচ্ছা, যাই হোক, বাংলা ভাষার বয়স কত? প্রায় 1000 বছর। হ্যাঁ, এটা আমরা পড়ছিলাম। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল হচ্ছে 1ম থেকে 14শ। এটা কিন্তু 7ম থেকে দ্বাদশ নাই, এই কারণে আমরা 1ম থেকে 14শ দিতেছি। এটা 14তম BCS আসছিল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলাদেশের উদ্ভবকাল হচ্ছে 650। ঠিক আছে। তো পৃথিবীতে বর্তমানে কতগুলো ভাষা আছে? 3500। প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ হচ্ছে জনগণের ভাষা। আচ্ছা, প্রাকৃত শব্দ হচ্ছে জনগণের ভাষা। এটা অপশনগুলো এমনই দাও, এটা বুঝাই যায়। আচ্ছা, যাই হোক, কোনটি ভাষা বংশের নাম না? আফ্রিকীয় দ্রাবিড়ীয়, এই যে হিস্পানি হচ্ছে ভাষা বংশের নাম না, কারণ ইন্দো ইউরোপীয়, আফ্রিকীয়, দ্রাবিড়ীয় এগুলো আমরা পড়েছি ভাষা বংশের নাম। কেন্তমের কোন 2টি শাখা এশিয়ার অন্তর্গত? এটা হচ্ছে হিত্তিক আর তুখারিক। এটা নতুন, এটা আমি পারি না। হিত্তিক আর তুখারিক এটা মুখস্থ করে ফেলতে হবে। বাংলা ভাষার কালক্রম বিভাজন হচ্ছে 3টা ভাগে বাংলা ভাষার একটা যে কালক্রমে বিবর্তন হয়। 3টা ভাষায় মানে 3টা কালক্রমে হচ্ছে বাংলা ভাষার বিবর্তন ঘটে। বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপদে। বাংলা ভাষার মূল উৎস অনার্য ভাষা। মূল মানে একদম প্রথম উৎস, অনার্য ভাষা। আচ্ছা, শেষ। তো এটা ছিল আজকে আমাদের ক্লাস। আশা করি আপনাদের সহজ হবে পড়তে। তো যাদের যাদের PDF দরকার, আমি PDFটা কমেন্ট করলে আমি PDFটা তাদেরকে হোয়াটসঅ্যাপে হোক বা কোনোভাবে হোক দিয়ে দিব ইনশাল্লাহ। আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হয়ে যেতে পারেন। তো আজকের ক্লাস ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা লাইক এবং কমেন্ট দিয়ে অবশ্যই পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।